আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। হত্যা মামলা তদন্ত করে দোষী প্রমাণ হলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানী যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে প্রশ্নের জবাবে তিনি সব কথা জানান। এর আগে ৮ মে দেশ ছাড়লেও গেল রাতে চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর বাদলের রিপোর্ট। আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে হত্যা মামলা করা হয়। এতে শেখ হাসিনা সহ আসামি ১২৪ জন। এই মামলা মাথায় নিয়ে গেল ৮ মে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যান আব্দুল হামিদ। তখন নানা বিতর্কের গুঞ্জন ওঠে। চিকিৎসা শেষে আবার ৮ জুন রাতে ঢাকায় ফিরেন সাবেক এই রাষ্ট্রপতি। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। বিমানবন্দর ও পারিবারিক সূত্রে জানা গেছে, এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে ও শ্যালক। এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার নিরপরাধ কাউকে হয়রানি করবে না, এ কারণে তদন্ত সাপেক্ষেই ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। আর বাদল, আরটিভি, ঢাকা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী ১০ জুন সকালে লন্ডনে এসে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এবং ১২ জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এ পুরস্কার নেবেন তিনি। টেকসই অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এদিকে লন্ডনে ডক্টর ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে। সংবর্ধনা সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের যুক্তরাজ্যের রাজা কিং চার্লসের কাছ থেকে একটা বিরাট মাপের একটা হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এছাড়া ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাতে ১০ জুন লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে সংহতি সমাবেশ করবেন ব্রিটেনের বাংলাদেশিরা। 10 জুন বিকাল ৫টায় লন্ডন আলতাফ আলী পার্কে ঐতিহাসিক একটা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডক্টর ইউনূসকে, নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে ওয়েলকাম জানায় যুক্তরাজ্যে। তরুণের মতন ছুটে বেড়াচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। সেখানে আমরা উনাকে সহযোগিতা করব এবং এখানে অনেকে যে বিভ্রান্তি ম্যান্ডেট শব্দটা ইউজ করে, উনি ডাইরেক্টলি এখানে ম্যান্ডেট পেয়ে গেছেন। সফর শেষে আগামী ১৩ জুন বাংলাদেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, আরটিভি। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে এখনও ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। উত্তর সিটির পূর্ব রাজাবাজার এবং দক্ষিণ সিটির ধানমন্ডি লেকপাড়, টালি অফিস রোড, দয়াগঞ্জ মোড় সহ বিভিন্ন স্থানে কোরবানির আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এমনভাবে আবর্জনা পড়ে থাকায় আশেপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে অস্বস্তিতে এলাকাবাসী। তবে বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশনের কর্মীদের কাজ করতে দেখা যায়। বলেন, নতুন জামা হওয়ায় ময়লাগুলো তারা দ্রুত সরাতে কাজ করছে। দেখেন কি অবস্থা, মানুষের গন্ধ দুর্গন্ধ, হাঁটাহাঁটি করতে পারে না, মানুষ চলাফচল করতে পারে না, মানুষ সকালে মর্নিং ওয়াক করতে পারে না।
কোনো জায়গায় পরিষ্কার হয় না। আমরা দেখেন কোনো জায়গায় পরিষ্কার হয় নাকি? 2 চাকা গাড়ি আছে না, ঠেলা দিয়ে ময়লাগুলো হেরা ফেলাইছে। 2 দিন ধরে আসতেছে না, আবার ওই যারা ওই বাসা থেকে ময়লা নেয় তারাও আসতেছে না। মৌসুমী ও আড়তদারদের দর কষাকষিতে চট্টগ্রামে 1 লাখ পিস কোরবানির পশুর চামড়া নষ্ট হয়ে স্থান হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। এবছর সরকার চামড়ার দাম বাড়ালেও বিগত বছরগুলোর মতোই অনেক কম দামে চামড়া কিনছেন আড়তদাররা। ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়ে মৌসুমী ব্যবসায়ীরা। অনেকে বাধ্য হয়ে রাস্তার পাশে চামড়া ফেলে দিয়েছেন। অভিযোগ উঠেছে, দাম বাড়ানোর ঘোষণা দিলেও সরকারি ব্যবস্থাপনার কোনো সুফল নেই। কাঁচা চামড়া সংগ্রহে আগের মতোই রয়েছে সিন্ডিকেট কারসাজি। দিনাজপুর ও হিলিতে লাভের আশায় চামড়া কিনে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা। এদিকে সাভারে বেসিক চামড়ার শিল্প নগরীতে চলছে পশুর চামড়ার সংগ্রহ। এসব কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখানো সহ অন্যান্য কাজ করছেন শ্রমিকরা। আগামী 10 দিন ঢাকা সহ আশেপাশে, এরপর ঢাকার বাইরে চামড়া আসবে ট্যানারিতে। সৈরাসারে যেটা করে গেছে ওইটার মানে মাথা যেগুলি আছে ওগুলি এখনো গাপটি দিয়ে বসে আছে। আবির্ভাব ঘটার পরেও কেন এটা ব্যবস্থা হলো না, সেই জন্য আমরা আজকে মানে অত্যন্ত দুঃখিত। চামড়া তো বিক্রি করে পারতেছি না, বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেউ কিনতেছে না। আর যারা বলছে আমরা কিনতেছি না। কোরবানির চামড়ার বাজার ব্যবস্থাপনার বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, কোরবানির চামড়ার দাম ও সংরক্ষণ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত ঈদের যে দুপুর ছিল, ঈদের দুপুরে থেকে কিন্তু কাঁচা চামড়া যে সংগ্রহ সেটি কিন্তু ব্যবসায়ীরা করেছেন। এরপরই যেটি আসলে ঈদের দ্বিতীয় দিন, সেদিনও কিন্তু আমরা দেখেছিলাম যে চামড়া সংগ্রহের কাজ চলছিল। তবে এখন যেটি কাজ করা হচ্ছে যে প্রত্যেকটি চামড়াতে আসলে লবণ যে প্রক্রিয়াজাত সেটি আসলে করা হচ্ছে। এবং আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি রাজশাহীর শহরের সব থেকে বড় বলা যায় যে চামড়ার এটি একটি মোকাম, যেখানে হচ্ছে যে চামড়া সংগ্রহ করা হয়ে থাকে। এবং এবারে কিন্তু আসলে রাজশাহীতে যে কোরবানির পশুর দাম না পেয়ে অনেক আসলে যারা মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনটি আসলে আমরা এখানে আসার পর আসলে জানতে পেরেছি এবং অনেক মৌসুমী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এবং তারা বলছেন যে গরুর যে চামড়ার দাম তারা 800 থেকে 1000 টাকা বিক্রি হলে এবারে গত বছর যেটি বিক্রি হয়েছিল, তো এবারে 400 থেকে 500 টাকার উপরে কেউ নিচ্ছে না। এতে মৌসুমী অনেক ব্যবসায়ী কিন্তু আসলে যে মূলধন হারিয়ে ধরাশয়ী হয়ে পড়েছেন। এবং পাইকারি ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবারে চামড়া রোগাক্রান্ত গরুর সংখ্যাই বেশি ছিল এবং এছাড়াও লবণের দামও অনেক বেশি। এবং আপনি জানেন যে রাজশাহীতে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, এর কারণে কিন্তু অধিকাংশ চামড়া সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছে। এবং রাজশাহী জেলা চামড়া যারা সমিতির নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবার চামড়া কেনা সাময়িক সংরক্ষণের জন্য সরকারিভাবে লবণ অনুদান দিয়েছিল প্রশাসন, কিন্তু সেই লবণ সমিতিভুক্ত ব্যবসায়ীরা সবাই পায়নি। বিশেষ করে মাদ্রাসা এবং এতিমখানায় বেশি করে এই লবণগুলি আসলে দেওয়া হয়েছিল। এছাড়াও তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে আপনি জানেন যে প্রশাসনের পক্ষ থেকে ঈদের পরের যে 10 দিন, সেই 10 দিন কিন্তু চামড়া আসলে কোনোভাবে এক জেলা থেকে অন্য জেলা আসলে স্থানান্তর করা যাবে না। এর ফলে ব্যবসায়ীদের কপালে একটি চিন্তার ভাঁজ পড়েছে যে আপনি জানেন যে রাজশাহীর পাশে কিন্তু নাটোর জেলা রয়েছে, সেই নাটোর জেলায় কিন্তু চামড়ার বড় মোকাম রয়েছে এবং সেইখানে চামড়াগুলি যদি স্থানান্তর না করা যায়, তারা বলছেন যে এই চামড়াগুলো অনেকেই আসলে এই সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেতে পারে। এবং আমরা দেখেছি যে বিশেষ করে বিজিবি যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চামড়া যেন কোনোভাবে পাচার না হয়, সেক্ষেত্রে তারাও সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে চামড়ার সংরক্ষণের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সাভারের চামড়ার শিল্প নগরী সিইটিপির সক্ষমতা ও নির্মাণ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা শুরু হয়েছে এবং দুদক কাজ করছে বলে জানিয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সাভারের হরিণধরা বেসিক চামড়ার শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় শিল্প উপদেষ্টা আরও বলেন, চামড়ার শিল্প সংরক্ষণে যা করা সম্ভব তাই করা হবে। এছাড়া শিল্পের সক্ষমতা বাড়াতে চামড়া যেন নষ্ট না হয় সেজন্যই চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। গত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রম চালু আছে, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব।
ঈদের আনন্দ উপভোগ করতে বান্দরবনে আসছেন পর্যটকরা। তবে পর্যটন কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। জেলার নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, বগালেক, চিম্বুক পাহাড়, নীলগিরি সহ সকল স্পট শিশুসহ সব বয়সী পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য কুমিল্লার বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় লেগেছে। শহরের কোটবাড়ি এলাকায় অবস্থিত ময়নামতি জাদুঘর, ধর্মসাগর পার, বোটানিক্যাল গার্ডেন, গোমতী নদীর বেড়িবাঁধ সহ অন্যান্য স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। চাঁদপুরের বড় স্টেশন মোল হেডের ৩ নদীর মোহনায় মেতে উঠেছেন পর্যটকরা। নড়াইলের চিত্রা নদীর তীর সহ পার্কগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তো আজকে আমরাও আসলাম, অনেক দূর থেকে আসছি, ভালো লাগছে। এখানে শালবন বিহার দেখতে পেয়েছি, শাল গাছ দেখতে পেয়েছি। অনেক ভালো লাগতেছে। বান্দরবান আমি প্রথমবার আসছি। এই পরিবেশ আছে, এরকম পরিবেশ সবসময় থাকে, তাহলে এটা আমি মনে করি সবার জন্যই খুব ভালো। আমরা ঈদের আগে এবং পরে সবসময় আমরা নিরাপত্তার দায়িত্বে নিজেদের থাকি। পর্যটক সমাগমের বিষয়ে জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, পর্যটকদের উপস্থিতি ও নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, আপনি জানেন টানা 10 দিন সরকার ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিকে কেন্দ্র করে আসলে বান্দরবনের হোটেল মোটেল এবং পর্যটকগুলো আসলে কানা পূর্ণ হয়েছে। তবে আমি এখন বান্দরবানের মেঘলা পর্যটন স্পটে দাঁড়িয়ে আছি। আসলে এখানে আমার পিছনে অনেকগুলো পর্যটক আসছে সকাল থেকে। আসলে এখানকার প্রতিটি পর্যটন স্পটগুলো আসলে কানা পূর্ণ হয়েছে। তবে এখানকার পর্যটক আসার কারণে আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা খুবই আসলে খুশি হয়েছে। কারণ দীর্ঘদিন থেকে তারা আসলে এখানকার পার্বত্য এলাকায় বিভিন্ন ঘটনাবলী কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কিছু এলাকা নিষিদ্ধ এলাকায় ছিল, যার কারণে পর্যটক আসতে পারে না। তবে গত কয়েকদিন হয়েছে বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পট উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রশাসন, যার কারণে এখানে প্রচুর পর্যটকের আনাগোনা বেড়ে গেছে। তবে এখানকার পর্যটন বেশ কয়েকজন পর্যটকের সাথে আমার কথা হয়েছে। তারা আসলে জানিয়েছেন যে আসলে অতিমাত্রা গরমের কারণে তারা ঘুরতে পারছে না। তবে হয়তো এখন যদিও পর্যটকের সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে, হয়তো বিকালে হয়তো এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে। তবে এখানকার নিরাপত্তার বিষয় যেটা আপনি জানিয়েছেন, আসলে এখানকার জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ, টুরিস্ট পুলিশ সবাই আসলে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং স্বাচ্ছন্দ্যে আসলে এখানকার পর্যটকেরা ভ্রমণ করে যাচ্ছে এবং ঘোরাফেরা করে যাচ্ছে। তবে এই ছিল বান্দরবানের মেঘলা সদর থেকে খবর। ফাহমিদা, ধন্যবাদ। এদিকে ঈদের ছুটিতে ভিড় বেড়েছে মিরপুর চিড়িয়াখানায়। ঈদের তৃতীয় দিন সকাল থেকে বাড়তে থাকে মানুষের সমাগম। প্রতিদিন লক্ষাধিক মানুষের পরিদর্শনের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানায় বড় আকর্ষণ বাঘ ও সিংহ। এছাড়া ভালুকের খাঁচার সামনে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। অনেকে প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসে সামনাসামনি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত। জাতীয় চিড়িয়াখানায় মোট 137 প্রজাতি, 3000-এরও বেশি প্রাণী নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছে শিশুরা? ধন্যবাদ ফাহমিদা। চিড়িয়াখানায় আমি যদি এই মুহূর্তে ভুল না করি, এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ চিড়িয়াখানায় অবস্থান করছে এবং চিড়িয়াখানার পুরো চত্বর জুড়ে কিন্তু বেশ বড় বড় গাছপালা রয়েছে। অতএব এই ছায়ার নিচে ঘুরে ঘুরে পশুটিকে দেখছে, পাখিটিকে দেখছে ছোট ছোট সোনামণিরা তাদের বাবা মায়ের হাত ধরে ধরে। এবং আমি আরেকটা কথা জানিয়ে রাখি যে এই যে ছোট ছোট শিশুরা যারা চিড়িয়াখানায় এসেছে তারা কিন্তু এতদিন আসলে টিভির পর্দায় দেখতো, বইয়ের পাতায় ক্যানভাসে দেখেছে এইসব পশু পাখি, এবং আজকে সামনাসামনি এসে প্রথমবারের মতো অনেকে দেখে কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা তাদের চোখে যে আসলে চোখে মুখে যে একটা আনন্দের অভিব্যক্তি ছিল সেটি আসলে বলে বোঝানো সম্ভব না। আপনাকে আমি আমার সহকর্মী শাহিন ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে জিরাফের খাঁচার সামনে আছি এবং এখানে কিন্তু বেশ বড় বড় জিরাফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং জিরাফের খাঁচার চারিপাশে হাজার হাজার দর্শনার্থী দাঁড়িয়ে জিরাফগুলোকে দেখছে। যারা দূর দূরান্ত থেকে এসেছে অনেকে, আবার যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাননি, যারা
ঈদ ঢাকায় পালন করেছেন, তারা কিন্তু গতকালকে হয়তো অন্য কোথাও ঘুরে বেরিয়েছেন, আজকে এসেছেন চিড়িয়াখানায়। এবং চিড়িয়াখানার এই যে এত বড় একটি চত্বর, এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখে তাদের এই যে একটা আনন্দ, এই যে একটা ঈদের খুশি আসলে তাদের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে কিছুটা রোদ্দুর, কিছুটা বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, তারপরও কিন্তু তাদের এখানে এই যে ঘোরার বা যে আনন্দের ভাটা কিন্তু একটুও পড়েনি। তো ফাহমিদা, মিরপুর চিড়িয়াখানায় শুধু এখনই না, বিকেল হতে হতে হয়তো বা দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। তো সেই সময় যুক্ত হয়ে পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় ক্ষেপণের উদ্দেশ্য থাকলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি যেহেতু ডিসেম্বরে নির্বাচন চায়, তাই এর বিরোধিতা করছে একটি পক্ষ। কিছু উপদেষ্টা মনে করে বিএনপি যা চায় তার বিরোধিতা করাই তাদের উদ্দেশ্য। এ সময় দেশের নতুন করোনা সংক্রমণের অন্তর্বর্তী সরকার তেমন পদক্ষেপ দেখছেন না বলে সরকারের সমালোচনা করেন তিনি। সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন রিজভী। পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি, অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, প্রত্যেকেই ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। কথাটা তো কোনো অযৌক্তিক কথা না। দুপুরের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।